মধ্যপ্রাচ্যে একটা সংঘাত কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছিল, কিন্তু এখন মনে হচ্ছে সেই আগুনের আঁচটা নতুন নতুন জায়গায় ছড়িয়ে পড়ছে। তো আজকের এই আলোচনায় আমরা বিভিন্ন সূত্রের রিপোর্টের ওপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব ইরান আর ইসরায়েলের এই সংঘাতটা ঠিক কিভাবে আরও বড় আকার ধারণ করছে। তো চলুন শুরু করা যাক একেবারে সাম্প্রতিক একটা ঘটনা দিয়ে। আর এই ঘটনাটাই কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে যে সংঘাতের পরিধি বাড়ছে। আর সেটা হলো কুয়েতের ওপর হামলা। ব্যাপারটা হলো, এই সংঘাতটা কিন্তু আর কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই। কুয়েতের নামটা যখনই সামনে এলো, বোঝা গেল যে এটা একটা বিরাট মোড় নিচ্ছে। আর পরিস্থিতিটা যে আরও জটিল হচ্ছে তা তো বলাই বাহুল্য। লক্ষ্যবস্তুগুলো কিন্তু বেশ ভাবার মতো। রিপোর্ট অনুযায়ী হামলা হয়েছে কুয়েতের পাওয়ার প্ল্যান্ট আর ওয়াটার ডিসালিনেশন প্ল্যান্টের মতো জরুরি স্থাপনার ওপর, মানে যেগুলো সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার সাথে জড়িয়ে আছে। আর এই ধরনের হামলার একটা মানবিক দিকও থাকে, তাই না? একটা খুব দুঃখজনক খবর হলো এই হামলায় একজন ভারতীয় কর্মী প্রাণ হারিয়েছেন। সংঘাতের কেন্দ্র থেকে এত দূরে একজন সাধারণ মানুষের মৃত্যু, এটা বুঝিয়ে দেয় এর প্রভাব কতটা মারাত্মক হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কুয়েতে এই হামলাটা কেন হলো? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে দেখতে হবে। ঠিক এর আগে ইরানের ভেতরে আসলে কি ঘটেছিল? বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে পুরো ঘটনা প্রবাহর শুরুটা কিন্তু ইরানের ভেতর থেকেই। তাবরিজ শহরের একটা পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট হামলার শিকার হয়েছিল। আর এই হামলার প্রভাব ছিল বলতে গেলে প্রায় সাথে সাথেই। এর ফলে রাজধানী তেহরানের বেশ কিছু জায়গায় পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। ভাবুন, সাধারণ মানুষের জীবনে এর সরাসরি কেমন প্রভাব পড়েছিল। কিন্তু ক্ষয়ক্ষতির এখানেই শেষ না। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্যটা দিয়েছে সেটা সত্যিই ভয়াবহ। তাদের রিপোর্ট বলছে, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলায় মোট মৃতের সংখ্যাটা দেখুন, 2076 জন। বিশাল একটা সংখ্যার। ইরানের উপর এই হামলার পর যা হওয়ার কথা ছিল ঠিক তাই হয়েছে, প্রতিশোধ। বিভিন্ন রিপোর্ট বলছে ইরান এর সরাসরি জবাব দিতে একদমই দেরি করেনি। এই যে দেখুন, এই স্লাইডটা পুরো ব্যাপারটা একদম সহজ করে চোখের সামনে তুলে ধরছে। প্রথমে ইরানের ওপর হামলা, আর ঠিক তার জবাবে ইসরায়েলের ওপর পাল্টা হামলা, জন্য একটা চক্র, তাই না? খবর অনুযায়ী ইরানও কিন্তু একই ধরনের টার্গেট বেছে নেয়। তারা দক্ষিণ ইসরায়েলের একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় হামলা চালায়। বলা যেতে পারে ইরানের উপর যে হামলা হয়েছিল এটা তারই একটা প্রতিচ্ছবি। আর এই হামলার পরিণতিও ছিল বেশ গুরুতর। একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, আর এর ফলে ক্ষতিকারক রাসায়নিক ছড়িয়ে পড়ার একটা বিরাট ঝুঁকি তৈরি হয়। ইরান আর ইসরায়েলের এই সরাসরি পাল্টাপাল্টি হামলার বাইরেও সংঘাতের আঁচ কিন্তু এখন আশপাশের দেশগুলোতেও লাগছে, আর এটাই পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। এর সবচেয়ে বড় উদাহরণ হল দক্ষিণ লেবানন। রিপোর্ট বলছে সেখানে জাতিসংঘের পিস কিপারদের একটা হেডকোয়ার্টারে ইসরায়েল হামলা চালিয়েছে। এটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে একটা বিশাল উদ্বেগের বিষয়। আর এখানেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এই হামলায় জাতিসংঘের একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এর ফলে এটা আরও স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই সংঘাত এখন আন্তর্জাতিক রূপ নিচ্ছে। তাহলে দেখুন, একদিকে কুয়েটের জরুরি স্থাপনায় হামলা, আর অন্যদিকে লেবাননের জাতিসংঘের বাহিনীর উপর হামলা। এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে একটাই জিনিস পরিষ্কার হয়, এই সংঘাত আর সীমাবদ্ধ থাকছে না, বরং নতুন নতুন পক্ষকে এর মধ্যে টেনে আনছে। এই সব ঘটনাকে যখন আমরা একসাথে দেখি, তখন যে ছবিটা ফুটে ওঠে তা হলো এক বিপজ্জনক চক্রের, যেখানে উত্তেজনা কমার বদলে কেবল বেড়েই চলেছে। এই টেবিলে পুরো বিষয়টা এক নজরে খুব সহজে বোঝা যাচ্ছে। ইরান, ইসরায়েল, কুয়েট এবং লেবানন, এই চারটা জায়গায় কি ঘটেছে আর তার পরিণতি কি হয়েছে। খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা ঘটনাই যেন পরের ঘটনাটাকে উস্কে দিচ্ছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করলে এটাই বোঝা যায় যে প্রত্যেকটা অ্যাকশনের পরেই একটা রিয়াকশন আসছে, আর এই অ্যাকশন রিয়াকশনের খেলাটাই কিন্তু পুরো পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর আর বিপজ্জনক করে তুলছে। আর এখানেই একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়, যখন একটা সংঘাতের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়ায় প্রতিশোধ, মানে একটার জবাবে আরেকটা, তখনই চক্রটা ভাঙবে কিভাবে? এমন কোনো পদক্ষেপ আছে যা এই ধ্বংসের খেলাটা থামাতে পারে?